ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি দিল্লি। ফাইনালি এখন বাজে 10:58 আর আমরা চলে এসেছি দিল্লিতে। এই সবে জাস্ট আমরা নামলাম। এই আমাদের রাজধানী এক্সপ্রেস আর এই আমাদের লাগেজ দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণ লাগেজ আছে। 4 জন মানুষের জন্য এত লাগেজ, মানে মনে হচ্ছে আমরা যেন সংসার পাততে বসেছি। এরপর আমরা যাব হোটেল, তারপর বাকি জার্নি আমাদের শুরু হবে। তো আমরা এখন চলে এসেছি দিল্লির স্টেশন থেকে বাইরে। দিল্লিতে আমাদের যেখান থেকে নামাবে রাজধানী, সেখান থেকে আমরা ডান দিক নেবো, যেহেতু আমাদের হোটেলটা চাঁদনি চকে। তো আমরা ডান দিক নিয়ে বেরিয়েছি। আমাদের হোটেল রমন প্যালেস, তো ওটাই আমরা বুক করেছি। ওটা 1.7 কিলোমিটার আছে। তো এখান থেকে আমরা সোজা হোটেলে যাব। এখানে ওয়েদারটা এখনও মোটামুটি খুব গরম নেই, বাট মোটামুটি ঠান্ডাও নেই, মানে ঠিকঠাক ওয়েদার আছে। আর আমরা একটু ছায়াতে আছি, দেখতেই পাচ্ছেন। আর যা বড় বড় ভারী ব্যাগ, এই চলমান সিঁড়ি না থাকলে খুবই চাপ হয়ে যেত। দিল্লিতে এর আগে একবার এসেছিলাম, বাট সেরকমভাবে ঘোরা হয়নি। আজকে পিওর দিল্লিটা একদিনের জন্য ঘুরবো, তো আই হোপ খুব ভালোই ঘোরা হবে। তো ফাইনালি আমরা বসে গেছি গাড়িতে। আর এখানে একটা প্রবলেম হয়ে গেছে, মানে আমরা মেক মাই ট্রিপ থেকে হোটেল রমন প্যালেস বুক করেছিলাম, বাট দিল্লিতে আসার পর যখন আমরা ফোন করি হোটেলে, তো ফোন করে ওরা বলে যে আমাদের হোটেল বন্ধ হয়ে গেছে 2-3 দিন আগেই। তো আপনাদের টাকা রিফান্ড হয়ে যাবে মেক মাই ট্রিপ থেকে যদি আমরা ওখানে কল আউট করি। তো টাকা রিটার্ন হওয়াটা তো বড় কথা না, সবথেকে বড় কথা হচ্ছে যে হ্যারাসমেন্টটা হলো। এই হ্যারাসমেন্টটা মানে মেক মাই ট্রিপের একটা আমাদের বিশ্বাস ছিল। তো আমরা সঙ্গে সঙ্গে আবার মানালিতেও ফোন করি, মানালির হোটেলটায়, যে ওটা সব ঠিকঠাক আছে কিনা। তো ওটা কনফার্ম ছিল, বাট দিল্লির হোটেলটা গন্ডগোল করে দেয়। তারপরে তো আমরা ওই জন্য এখন কি করব, তো আমরা এখন একটা বড় গাড়ি নিয়েছি, নিয়ে আমরা যেখানে আমাদের ভলভো ধরবো ডাইরেক্ট আমরা ওখানেই যাচ্ছি। আর কে মার্গ মেট্রো স্টেশন, তো ইন্টারসিটির আমরা ডাইরেক্ট ওই স্ট্যান্ডে যাচ্ছি। ওনার অফিসে গিয়ে আমরা দেখি কীরকম ব্যাপার স্যাপার, কেননা নাহলে প্ল্যানটা একটু গন্ডগোল হয়ে গেছিলো আর কি। তো এবার গিয়ে তারপর যদি সুবিধা হয় তাহলে দিল্লি ঘুরবো, আর যদি সুবিধা না হয় তাহলে হয়তো ওখানেই আমরা ওয়েট করবো। আর দেখতেই পাচ্ছেন পিছনে লাগেজ আছে, মাঝখানে এরা আছে, আমি সামনে বসে আছি। আমরা বুক মাই শো কাস্টমার কেয়ারে কমপ্লেন করায় ওরা বলে যে বুকিং অ্যামাউন্ট ওরা রিফান্ড করে দেবে, আর নয়তো অন্য কোনো হোটেলে অফলাইনে বুক করলে তার জিএসটি বিল মেল করলে সেটা পে করে দেবে। তো আপাতত ঘোড়া মাথায় উঠলো, আগে আমরা বেরোলাম হোটেল খুঁজতে। তো ফাইনালি আমরা অনেক হোটেল ঘুরে ঠুরে, যেহেতু আগের হোটেলটা যেটা আমরা অনলাইনে বুক করেছিলাম সেটা আমাদের ধোকা দিয়েছিল, তো আমরা অনেক হোটেল ঘুরে ঠুরে ফাইনালি এসেছি পুষ্পক প্যালেসে। আর আমাদের যে এখানে এসে যে ভাইয়ার সাথে আমাদের দেখা হলো, যার গাড়িতে আমরা আছি, তো সেই আমাদের পুরো আজকে দিল্লিটা ঘোরাবে। আর সারাদিন ঘোরাবে, আর সন্ধ্যেবেলা আমরা যেখান দিয়ে ভলভো ধরবো সেখানে আমরা পৌঁছবো, ওখানে অবধি ছেড়ে দেবে। তো সারাদিনের আমাদের 2000 টাকা নিচ্ছে, हाँ पूरा दिल्ली घुराते। और दादा नाम तो भैया आपका नाम? रेहान। रेहान। और आपका फ़ोन नंबर बोल दो, और किसी को अगर दिल्ली घूमना है तो 9540861824। हाँ, और भैया का बहुत बड़ा गाड़ी है, যদি আপনার কাছে অনেক লাগেজ থাকে, তো যেটা সম্ভবত সবার কাছেই থাকে, তো লাগেজ থাকলে আপনি এই গাড়ি নিতে পারেন। এখানে পিছনে লাগেজ রাখলেন, হ্যাঁ, আর ওই সাইডে আপনারা বসলেন, আর উপরেও রাখার জায়গা আছে, তো খুবই ইউজার ফ্রেন্ডলি আছে। আর আপনারা এখানে আসলেন আর এসে মানে পুরো দিল্লি ঘুরলেন। দাদা খুব বিহেভিয়ার ভালো, হ্যাঁ, মানে আমাদের সাথে বেশ একটা দুটো হোটেল দেখালো। ফাইনালি আমরা এই হোটেলটা বুক করলাম। আর আপনাদের মধ্যে কেউ যদি দিল্লিতে আসেন আর দিল্লি ঘোরার কথা প্ল্যান করেন, তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে একদম ভুলবেন না। আমি ফোন নাম্বারটা আবার দিয়ে দেবো ভিডিওর নিচে, তো দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুরো দিল্লি ঘোরার জন্য। বাই। এই হচ্ছে হোটেল পুষ্পক প্যালেস, পাহাড়গঞ্জে অবস্থিত। নিউ দিল্লি স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথ। এখান থেকে ইন্টারসিটি বাস লঞ্চও 1.9 কিলোমিটারের মধ্যে। হোটেলের রুমের চার্জ 1000 টাকা পার ডে। রুম ছোটখাটোর মধ্যে পরিষ্কার ছিমছাম, গিজারেরও ব্যবস্থা আছে। আমরা সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি রুম বুক করেছিলাম। চার্জ পড়েছিল 1454 দুটো রুমের জন্য। অ্যান্ড ফাইনালি আমরা হয়ে গেছি ফ্রেশ। এখন শুরু করছি আমাদের দিল্লি জার্নি। যতটুকু সময় আছে, অলরেডি 2:48, তো এই সময়ের মধ্যে কতটা কি ঘোরা যায়
সন্ধ্যেবেলা আমাদের ভলভো আছে, তো তার মধ্যে যতটা পারা যায় আমরা ঘুরবো। তো লেটস রক। ঘুরতে বেরোলে সবকিছু তো আর প্ল্যান মাফিক হয় না। হোটেলের এই গন্ডগোলটা হওয়ায় আমাদের বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যায়। তাও যা সময় বেঁচে ছিল আমরা সেটাকে ইউটিলাইজ করতে চাই। এখানে আমার তরফ থেকে আপনাদের একটা সাজেশন, আগের থেকে হোটেল বুক করলেও মাঝে মধ্যে কল করে কনফার্ম করবেন, না হলে আমাদের মতন লাস্ট মোমেন্টে ফাঁসতে হবে আর কি। আমাদের আগের যে ভাইয়া ছিল সে তো চলে গেছে, সে এখন এনাকে সেট করে দিয়ে গেছে, তো ইনি এখন আমাদের বাকি ট্রিপ ঘোরাবেন। তো ভাইয়া আপনার নাম কি? লাল বাবু। তো লাল বাবু हम लोग के साथ ঘুরতে ঘুরতে আমরা ক্রস করছি আম আদমি পার্টি অফিস। এইদিকে রাস্তাঘাট তো টিপটপ ঝকঝকে, কিন্তু এখানকার হাওয়ায় একটা ড্রেনের গন্ধ পেলাম, যেটা আমাকে মনে করিয়ে দিল দিল্লি পলিউশনের দিক দিয়েও আগে আছে। তো এখন বাজে 3টে। তো আমরা ভাবলাম যে ঘোরার আগে প্রথমে পেট পুজো করে নেওয়া উচিত। সকালে শুধু ট্রেনের মধ্যেই খেয়ে বেরিয়েছিলাম, তো এখন লাঞ্চ আমরা করতে এসেছি আশিস লাল ধাবা। এখানে লাঞ্চ বাঞ্চ সেরে আমরা বেরোবো সোজা ঘুরতে। এই হচ্ছে আশিস লাল ধাবা, আম আদমি পার্টি অফিস থেকে 450 মিটার ডিস্টেন্স। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, চিকেন লাবাবদার আর চিকেন কিমা, আর তার সাথে বাটার নান অর্ডার করেছি, ওটা এখনো আসেনি, কিন্তু দেখে তো খুব ভালোই লাগছে। আমরা হাফ প্লেট করে চিকেন আইটেমগুলো অর্ডার দিয়েছিলাম, কিন্তু দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটি কত বেশি। আর বাটার নানটা দেখছি মানে সিরিয়াসলি মানে বাটারের এত সুন্দর স্মেল আসছে, মানে অনেক দিন পর, মানে অনেক দিন পরে মানে বাটারের সেই স্মেলটা পেলাম, কারণ এখনকার বাটারের জন্য সেই স্মেলটা চলেই গেছে। কি টেস্ট, বাটার পুরো ভরে ভরে দিয়েছে, আর সিরিয়াসলি এত জুসি মানে প্রকাশ করা যাবে না। कैसा लग रहा है प्रफुल? চিকেনের পিসগুলো বেশ ভালো, মানে আমি আপনাদের সাজেস্ট করবো যে কোনো ধাবা হাফ প্লেট তরকারি যথেষ্ট দেয়, যথেষ্ট। আমার তো মনে হচ্ছে হাফ প্লেট তরকারি 4 জনের জন্য যথেষ্ট, যদি একটু হালকা ফুলকা মিডিয়াম করে খাওয়া হয়। আর টেস্টও সেরকম মারাত্মক মারাত্মক, নাম্বার 1। ও আশিস লাল ধাবা জিন্দাবাদ। না 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 না, हाथ जोड़ के टीचरों को देके जाओ, हेलो एक्सक्यूज मी, सो गॉड ब्लेस यू। দিলে তো ले जाओ किसी को, सोने वाला ले जाओ। কিন্তু লাস্টটা আমরা যেখানে করলাম মানে ধাবাটায় খাবারটা এত ভালো ছিল, মানে সিরিয়াসলি মানে আমি অনেক বছর পর ধাবায় খেলাম, মানে প্রপার ধাবা যেটা করে। লোকে এমনি অনেক রেস্টুরেন্টের নামও ধাবা দিয়ে দেয়, কিন্তু প্রপার রাস্তার সাইডে যে ধাবাগুলো থাকে সেই ধাবায় খেলাম। আর সেই যে টেস্ট, মানে দিল্লির যে একটা অ্যাথেন্টিক খাবারের টেস্ট, মানে কি বলবো। মাটন আর চিকেন একসাথে ছিল আর এটা অসাধারণ ছিল, সত্যি বাটার নান ছিল, তো বাটার পুরো ভরে ভরে দিয়েছে। আর এখনকার দিনে কীরকম বাটারের সেই টেস্টটা পাওয়া যায় না, সেই গন্ধ, আগেকার দিনে যেরকম বাটারের গন্ধ আসতো, টেস্ট আসতো, সেটা যেন চলে গেছে একদম, এখনকার দিনে পাওয়াই যায় না। কিন্তু এদের কাছে এই না, এরা বাটার বানায় মনে হয়, এত সুন্দর স্মেল আসছে আর এত সুন্দর টেস্ট, মানে আর কোয়ান্টিটিও ভালো ছিল, কোয়ালিটিও ভালো ছিল, তরকারিগুলো মানে লেভেল ছিল, একদম লেভেল। এই ফাঁকে আমাদের দিনটার প্ল্যানিং এর একটা ওভারভিউ আপনাদের দিয়ে রাখি। সকালবেলা আপনারা মোটামুটি 10টার মধ্যে কলকাতা থেকে পৌঁছে যাবেন দিল্লি, আর দিল্লি থেকে মানালির বেশিরভাগ বাস রাতেই ছাড়ে। তো আপনারা আপনাদের মানালিগামী বাস ডিপোর কাছাকাছি হোটেল নিয়ে সারাদিন রেস্ট করলেন, আর নয়তো আমাদের মতন সময়টাকে কাজে লাগিয়ে দিল্লিকে এক্সপ্লোর করলেন। তো আমরা এখন আছি দিল্লির লাল কেল্লায়, আর আমার ফার্স্ট টাইম দেখা, দেখতেই পাচ্ছেন লাল কেল্লা একটা ঐতিহাসিক জিনিস। আর এর আগে আমি মানে শুধু টিভি স্ক্রিনেই দেখে এসেছি বা বড় পর্দায় দেখে এসেছি, বাট চোখের সামনে এরকম দেখা একটা আলাদাই ফিলিংস আসছে। 4 জনের নিল 200 টাকা, 50 করে টিকিট। আর যদি মিউজিয়াম সহ দেখো তাহলে 80 টাকা করে টিকিট। মিউজিয়াম বন্ধ হয়ে গেছে কারণ আমরা লেট করে দিয়েছি, তাই আমরা শুধু দেখবো আউটডোরটা, নো মিউজিয়াম। আর ফরেনারদের জন্য শুধু যদি আউটডোর দেখতে হয় তাহলে 600, আর মিউজিয়াম সহ দেখতে হলে 950। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত হয় এই দুর্গ লালকেল্লা। এখনকার দিনে যমুনা নদী তার দিক পরিবর্তন করলেও
সেই সময় এই কেল্লা যমুনা নদীর জল দ্বারা ঘেরাও থাকতো। লালকেল্লা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা, সোমবার বন্ধ থাকে। এই হচ্ছে লালকেল্লার ফ্রন্ট এরিয়া। প্রত্যেক বছর 15ই আগস্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী এখানে পতাকা উত্তোলন করেন এবং ভাষণ দেন। और भैया यहाँ पे फोटोग्राफी करते हैं, तो भैया हम लोगों का फ़ोटो यहाँ से ही मेरे कैमरे से खींच के दिए और बहुत अच्छा फ़ोटो खींचते हैं। भैया आपका नाम? पारस। तो अगर आप लाल किले में आए होगे तो अगर पारस भैया से मिलते हो तो इन्हीं से फ़ोटो खिंचाना, बहुत अच्छा फोटोग्राफी करते हैं। थैंक यू। 2007 সালে লালকেল্লা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নির্বাচিত হয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি লালকেল্লার ভেতরে, আর বিশাল লম্বা লাইন পড়েছিল যেহেতু আজকে সানডে, বাট যাই হোক আমরা এদিক ওদিক করে লাইনের ভিতর দিয়ে টুপিস করে ঢুকে গেছি, আর লাস্ট মুভমেন্টে একটু শর্টকাটই হয়ে গেছে। তো এবার আমরা এন্ট্রি করতে চলেছি লালকেল্লাতে। 12ই মে 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান এই লালকেল্লার নির্মাণ কার্য শুরু করেন এবং এটি শেষ হয় 6 এপ্রিল 1648 খ্রিস্টাব্দে। এই লালকেল্লার ডিজাইন বানিয়েছিলেন উস্তাদ আহমেদ লাহোরি, যিনি তাজমহলেরও কনস্ট্রাকশন করেছিলেন। তার নাম অনুযায়ী লালকেল্লায় ঢোকার এই এন্ট্রি গেটের নাম লাহোরি গেট। আবার অনেকে বলেন যে লাহোর শহরের দিকে মুখ করে এই গেটটা আছে বলে এর নাম লাহোরি গেট। আর কে বলবে যে একটা কেল্লার ভিতরেও একটা মার্কেট আছে, এর নাম চট্টা চক বা মিনা বাজার। এখনকার দিনে এখানে জুয়েলারি, ঘর সাজানোর জিনিস, ব্যাগ আরো অনেক কিছু বিক্রি হলেও শাহজাহানের সময় এই বাজারটা অনেক নামকরা ছিল। এখানে বিভিন্ন নামি দামি পাথরের অলংকার, দেশি বিদেশি বস্ত্র ইত্যাদি জিনিস বিক্রি হতো। আর হলফ করে বলতে পারি এখানকার চারপাশের কারুকার্য দেখে আপনি না অবাক হয়ে পারবেন না। সত্যি বলতে কি, এতদিন আমি লালকেল্লা আমার মাথায় যেরকম আমি ইমাজিন করে রেখেছিলাম, যতটুকু হিস্ট্রি বুক থেকে পড়া আর এই দিক টুকটাক থেকে জেনারেল নলেজ থেকে জানা, তো বাট এখন এখানে এসে আমি সেটা একটা আলাদাই মানে আমার মাথায় একটা মেমোরি ক্রিয়েট হয়ে গেল। আর এত যে একটা লার্জ এরিয়া নিয়ে আমাদের লালকেল্লা, এটা আমি সিরিয়াসলি মানে আমি ভাবতেই পারিনি। আর খুব ভালো লাগছে যে মানে আমাদের ভারতের ইতিহাসের মধ্যে কত ভালো ভালো জিনিস আছে যেগুলো এখনও আমাদের এক্সপ্লোর করা বাকি। তো আমাদের এক্সপ্লোরের এই তো সবে শুরু। আশা করি আমাদের চ্যানেলে ভারতের প্রত্যেকটা ঐতিহাসিক জায়গা আমরা তুলে ধরতে পারবো আপনাদের সামনে। এই হচ্ছে লালকেল্লার মিউজিয়াম, যেটা আর কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। আর এই গেটটা থেকে মিনা বাজার হয়ে আমরা একটু আগেই আসলাম। পাশে একটা বড় ময়দান, আর এদিক ওদিক আপনারা গাইডের দেখা পেয়েই যাবেন, যারা টাকার বিনিময়ে এই কেল্লার অজানা ইতিহাস আপনাদের শোনাতে পারেন। এটা হচ্ছে দেওয়ানে আম, যেখানে সম্রাট সাধারণ মানুষের আর্জি শুনতেন। এই হচ্ছে দেওয়ানে আম থেকে হাতিপুলের ভিউ। বাইরের অতিথিরা কেল্লায় এসে এখানে তাদের হাতি ঘোড়া রেখে ভিতরে প্রস্থান করতেন, তাই এই গেটটার নাম হাতিপুল বা এলিফ্যান্ট গেট। দিল্লির লালকেল্লায় দেখার তো আরো অনেক কিছু আছে, কিন্তু আমাদের হাতে সময় ছিল অনেক কম। তো আশা করি আবার পরে কখনো এসে লালকেল্লার একটা ডিটেল ভিডিও বানাতে পারবো। তো আমরা বেরিয়েছিলাম লোটাস টেম্পল দেখবো বলে, বাট অলরেডি 5:30 বেজে গেছে। আর আমরা দেখলাম যে লোটাস টেম্পল সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর সোমবার দিন বন্ধ থাকে। তো এখন লোটাস টেম্পল দেখতে যাওয়ার কোনো মানে হয় না, কারণ তাহলে বাইরেটাই শুধু দেখতে পারবো, ভিতরে ঢুকতেই পারবো না। তো তার থেকে আমরা ভাবছি যে আর দেখি কোথায় কোথায় ঘোরা যায়, যেহেতু আমাদের কাছে সময়টা খুবই কম। তো এই কম সময়ের মধ্যে কি ঘোরা যায় না যায় আমরা এখন ক্যালকুলেট করছি, তো দেখা যায় কি হয়। বাদিকেরটা নিয়েও একটা বেশ তাজমহলের মতন একটা কিছু আছে ছোট্ট দেখে। শুরুতেই আমাদের হোটেল নিয়ে গড়বড় হয়ে যাওয়ায় বেশ কিছুটা সময় নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমাদের পুরো শিডিউলটাই ডিলেতে চলে যায়। বাট আশা করি আপনাদের তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না। তো সে কথা মাথায় রেখেই আপনাদের দিল্লির একদিনের ট্রিপের প্ল্যান করে দিচ্ছি। নিউ দিল্লি স্টেশন থেকে ইন্টারসিটি বাস লঞ্চ একদম কাছাকাছি, তো সেখানেই কোনো হোটেল নিয়ে ফ্রেশ হয়ে আপনারা 11টার মধ্যে বেরিয়ে পড়লেন। আর হ্যাঁ, লাগেজ হোটেলে না রেখে সঙ্গে নিয়ে বেরোবেন, তাহলে শেষের দিকে সময় অনেকটা বাঁচবে। প্রথমেই গেলেন রেড ফোর্ট, ওখানে 2 ঘন্টা মতন ঘুরলেন।
দেন ওখান থেকে সোজা চলে গেলেন লোটাস টেম্পল। মাঝের রাস্তায় লাঞ্চটা সেরে নিলেন। ওখানে 3টের মধ্যে পৌঁছে মন্দিরটা 1.5-2 ঘন্টা ঘুরলেন। ওখান থেকে 5টায় বেরিয়ে চলে গেলেন কুতুব মিনার। ওখান থেকে 2 ঘন্টা ঘুরে ওখান থেকে রিটার্ন করার পথে একটু থেমে দেখে নিলেন ইন্ডিয়া গেট। কিন্তু এবার হাতে বেশি সময় নেই, তাই এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে সোজা চলে গেলেন RK আশ্রম ইন্টারসিটি স্মার্ট বাস লঞ্চে। দেরি হওয়ার কারণে লোটাস টেম্পলটা আমরা স্কিপ করলাম আর চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কুতুব মিনার। এই হচ্ছে কুতুব মিনারের এন্ট্রি, আর ওই তরফ কুতুব মিনার আছে, আর ঠিক অপোজিট পয়েন্টে রাস্তার ওপারেই টিকিট কাউন্টার আছে। আমার টিকিটটা কোথায় হলো? बैग जमा कर देना क्लॉक रूम में। हाँ, बैग क्लॉक रूम में जमा करेंगे, ये ट्राइपॉड जमा करेंगे, माइक जमा करेंगे, ये सब चीज़ें अलाउड नहीं करेंगे। मेरा टिकट। अच्छा, उसका प्राइस लगता है क्या क्लॉक रूम में? 2 रुपया। কুতুব মিনারের এন্ট্রি ফি 35 টাকা, ফরেনারদের জন্য 550 টাকা। আর ক্লক রুমে 2 টাকার বিনিময়ে আপনি আপনার ট্রাইপড মাইক জমা রাখতে পারেন। সাউথ দিল্লির লালকোটে অবস্থিত কুতুব মিনার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। 1193 খ্রিস্টাব্দে ভারতের মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবকের আদেশে এটির নির্মাণ কার্য শুরু হয় এবং 1386 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুগলকের আমলে এটির কাজ সম্পূর্ণ হয়। কুতুবউদ্দিন আইবকের নাম অনুসারে এই মিনারের নাম হয় কুতুব মিনার। আবার অনেকে মনে করেন 1300 শতাব্দীর প্রখ্যাত সুফি সন্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাফিরের নাম অনুসারেই এর নাম কুতুব মিনার রাখা হয়, যেহেতু শাহসুদ্দিন ইলতুৎমিশ তার বড় ভক্ত ছিলেন। কুতুব মিনার বিশ্বের সর্বোচ্চ ইটের তৈরির মিনার। এর উচ্চতা 238 ফুট। অনুমান করা হয় এটি তৈরি করার প্রথম তলা পর্যন্ত পৌঁছবার অনেক আগেই কুতুবউদ্দিন আইবকের মৃত্যুবরণ হয়। বাকি 3টি তলা গেঁথে তোলেন তার দামাদ ইলতুৎমিশ। মিনারটি যথাক্রমে 1326 এবং 1368 খ্রিস্টাব্দে দুবার বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমবার মোহাম্মদ তুগলক এবং দ্বিতীয়বার ফিরোজ শাহ তুগলক সেই ক্ষতিগ্রস্ত মিনারকে সংস্কার করান। আরও পরে 1503 খ্রিস্টাব্দে সিকান্দার লোদি মিনারের সর্বোচ্চ তলটি পুনরায় সংস্কার করান। প্রথম অবস্থায় এটি 4 তলা মিনার ছিল। ফিরোজ শাহ সংস্কারের সময় সর্বোচ্চ তলাটিকে দুভাগে বিভক্ত করেন, ফলে বর্তমানে ওটা 5 তলা হয়। প্রাথমিক অবস্থায় সবটাই ছিল লাল পাথরের গাঁথনি। ফিরোজ শাহ মেরামতের সময় উপরের 2টি তলা সাদা মার্বেল দিয়ে তৈরি করান। আর সিরিয়াসলি বলছি, কুতুব মিনারের আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু সামনাসামনি এক তো দেখার একটা আলাদাই ব্যাপার। তার উপর কুতুব মিনার রাত্রিবেলা এত সুন্দর লাগে, মানে লাইটিংটা এত ভালো লাগে, একটা আলাদাই ফিল চলে আসছে। আর আমি একদম কুতুব মিনারের ঠিক নিচেই দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন কুতুব মিনার ঠিক আমার পিছনে আছে। আর একটা আলাদাই ফিল আসছে চারিদিকে। আর দেখছি পুরনো ভাস্কর্য, অনেক ভাঙাচোরা নিদর্শন আছে। তো পুরনো সব রাজা মহারাজারা এইসব ভেঙেছে, কেন ভেঙেছে জানি না, মানে এত ভালো জিনিস ছিল সেটা দেখে বোঝা যাচ্ছে। তার জাস্ট মানে 20% হয়তো এখন আছে যা ভাঙাচোরা দেখতে পাচ্ছি, কিন্তু খুব ভালো লাগছে, একটা নস্টালজিক ফিলিং আসছে। তো যারা দিল্লিতে আসুন কুতুব মিনারটা ভিজিট করা মাস্ট। কুতুব মিনারের টোটাল 378টি গোল সিঁড়ি আছে। এই সিঁড়ি কুতুব মিনারের 6 তলা অবধি আছে, তার উপরে যাওয়ার কোনো রাস্তা নেই। আর এমনিতেও প্রেজেন্ট টাইমে কুতুব মিনারের ভিতরে সাধারণ মানুষের ঢোকা বারণ আছে। পুরনো স্থাপত্যকে ভাঙার নিদর্শন দেখতেই পাচ্ছেন। এখানে একটা লোহার স্তম্ভ আছে যেটাতে এত হাজার বছর পরেও জং ধরেনি। ভারতীয় পুরাতত্ত্ববিদের মতে কুতুব মিনার 27টি জৈন মন্দির ভেঙে বানানো হয়েছিল। আর কুতুব মিনারটা আমাদের লিস্টের মধ্যে ছিল না, আর আমরা খালি ভাবছি যে কেন ছিল না, কিন্তু বিকজ অফ ঋতু লাস্ট মোমেন্টে বলে যে চলো কুতুব মিনার যাওয়া হোক। আর তারপরে আমরা বলি হ্যাঁ, এত বড় পয়েন্টটা আমরা কেন মিস করছি। আর যারা কুতুব মিনারে আসবেন ব্লগ করার পারপোসে, তো তাদের বলবো যে ওখানে ট্রাইপড আর মাইক অ্যালাউ নেই। ক্যামেরা নিয়ে ঢুকতে পারেন, মানে কাইন্ড অফ ওদের থিওরি হচ্ছে যে আপনি ফটোগ্রাফি করতে পারেন, বাট ভিডিওগ্রাফি করাটা বারণ। তো তাই মনে হলো।
আর এমনি মোবাইল টোবাইলে সবাই দেখছিলাম শ্যুট করছিল। তো দিল্লি ট্রিপ তো বেশ ভালোই হয়েছে। এবার আমাদের প্ল্যান ছিল যে ইন্ডিয়া গেটটা যাওয়ার, বাট যেহেতু অলরেডি 7:19 বাজে আর আমাদের 8টার মধ্যে ইন্টারসিটির বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে, তো তার জন্য আমরা আর রিস্ক নিচ্ছি না। তো আমাদের ড্রাইভার দাদা বললেন যে যাওয়ার পথেই ইন্ডিয়া গেটটা পড়বে, তো আমরা গাড়ি থেকে দেখে নিতে পারবো ইন্ডিয়া গেটটা। বাট নেমে যে একটু টাইম স্পেন্ড করার ব্যাপারটা, সেই টাইমটা আমাদের নেই। তো ঠিকই আছে, এত কম সময়ের মধ্যে ঘোরাও যায় না সেরকমভাবে, বাট যতটুকু সময় পেয়েছি আমরা খুব ভালো মতন ঘুরেছি আর খুব ভালো মতন খেয়েছিও। ইন্ডিয়া গেটের দর্শন ছাড়া দিল্লি ট্রিপ কোনোভাবেই সম্পূর্ণ হয় না। গাড়িতে বসে দেখাই কিছুক্ষণের ঝলক আমাদের মনে সারা জীবনের জন্য গেঁথে যায়। চেষ্টা করব হিমাচল থেকে ফেরার পথে এখানে একবার ঢু মেরে যাওয়ার। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ভলভো বাসে। আপনারা দেখছেন ইন্টারসিটি ভলভো বাস। আর আজকের দিল্লির যাত্রা এখানেই হবে শেষ, কারণ আমরা এবার বেরিয়ে যাচ্ছি মানালির দিকে। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। খুব দেখা হচ্ছে তাড়াতাড়ি এর পরের এপিসোড নিয়ে। তো দেখতে ভুলবেন না একদম আমাদের দিল্লি থেকে মানালির জার্নি ট্রিপ। বাই।